নমস্কার, সৌমেন সরকার বলছি। আর আপনারা দেখছেন ক্যাম্পাস প্লাস চ্যানেলের আরেকটি নতুন প্রতিবেদন। ম্যারেজ বা বিয়ে এমন একটা ব্যাপার, যদি যথোপযুক্ত স্থানে সেটা প্রয়োগ হয় তাহলে স্বর্গীয়, এবং যদি যথোপযুক্ত না হয়ে থাকে অনেক ক্ষেত্রে সেটা নারকীয় অবস্থার সৃষ্টি করে। আজকে যে ব্যাপারটা আলোচনা করতে চলেছি সেখানে নারকীয় বলবেন কিনা জানি না, কিন্তু সেটা যে অত্যন্ত ভয়ঙ্কর ব্যাপার হয়ে গেছে সেটা তো বুঝতেই পারবেন। এর আগে দুটো এপিসোড করেছিলাম। একটাতে দেখেছিলাম সেকশন 498A, অর্থাৎ কিনা যেখানে ওই যৌতুক সংক্রান্ত যে অত্যাচার নববধূ বা গৃহবধূর ওপরে সেই সংক্রান্ত, এবং আরেকটা দেখিয়েছিলাম যেখানে আলোচনা হয়েছে খোরপোশ সংক্রান্ত। আজকে হচ্ছে গার্হস্থ্য হিংসা বা ডোমেস্টিক ভায়োলেন্স। ঠিক আছে, সোজাসুজি চলে আসি ব্যাপারটাতে। নামগুলো আপাতত ঠিকঠাক মতো বলছি না। ধরুন এগেইন স্বপন এবং স্বপ্না, হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ। এদের মধ্যে বিয়ে হয়েছিল 7 সেপ্টেম্বর 2007 সালে। বলাই বাহুল্য যে স্বপ্না হচ্ছে একজন গৃহবধূ, অর্থাৎ তিনি কোনো চাকরি বাকরি বা এই ধরনের কিছু করতেন না। হোয়ারাস যে হাজব্যান্ড স্বপন, তিনি কিন্তু লন্ডন প্রবাসী, কোনো কাজ টাজ করেন, তার ডিটেলস যদিও এই রেকর্ডের মধ্যে, জাজমেন্টের মধ্যে কোথাও পাওয়া যায়নি। যাই হোক, দ্যাট ইজ নট ভেরি ইম্পর্টেন্ট। তা বিয়ের পরেই শুরু হলো কিনা ম্যারিটাল ডিসকর্ড, অর্থাৎ কিনা বৈবাহিক যে সমস্যা, স্ট্যাটাসগত সমস্যার কারণে হাজব্যান্ডের যে বাড়ির লোকজন তারা খুব একটা গ্রহণ করতে পারেনি মন থেকে এই নতুন নববধূকে, এবং যা হয় তাই আর কি, যে এরপরে শুরু হলো নানা রকম মানসিক টানাপোড়েন, যেটা পরবর্তীকালে এই বধূ অর্থাৎ স্বপ্না কিন্তু সেটাকে ভায়োলেন্স বলে বা ক্রিমিনালাইজ করেছে, ভায়োলেন্স বলে এটাকে ট্রিট করেছে। যেমন ধরুন কি কি ধরনের অভিযোগ আছে, একটা চার্টও আছে, সে ভাবছি চার্টটা দিয়ে দেবো কিনা। তো যাই হোক, তো এখানে যে ঝামেলার কথা যেগুলো বলা আছে সেগুলো হচ্ছে যে হাজব্যান্ডের বাবা অর্থাৎ কিনা শ্বশুর, সেই শ্বশুর এবং হাজব্যান্ডের বোন অর্থাৎ কিনা আমরা যাকে বলি ননদ, এবং শাশুড়ি অর্থাৎ হাজব্যান্ডের মা, এরা কিন্তু নববধূর মতে বা তার দৃষ্টিতে এরা সবাই তার ওপর অত্যাচার করেছেন, মানসিক, কিছু কিছু ক্ষেত্রে হয়তো শারীরিকও হয়েছে। যেমন 25/8/2007 সালে তাদের বাড়িতে বিয়ে করতে এসে তো শ্বশুর, শাশুড়ি এবং তাদের মেয়ে অর্থাৎ হাজব্যান্ডের বোন, তারা বলেছে এই সামান্য কটা সোনার গয়না দিয়েছে, এটা তো আমাদের স্ট্যাটাসে কুলোয় না। তারপরে আবার 8 সেপ্টেম্বরে শ্বশুর এবং হাজব্যান্ডের বোন এরা দুজনেই নাকি বলেছে আমরা ধনী ঘর থেকে মেয়ে চেয়েছিলাম, কিন্তু তাদের ছেলে বা দাদা যে কি এর মধ্যে দেখেছে যে একেই তুলে নিয়ে চলে এলো। তারপর 9 সেপ্টেম্বর 2007 সালে সেখানে হাজব্যান্ড সামনেই কিন্তু তারা নিজেদের মধ্যে লড়াই করলো যে তুমি কেন এই ধরনের মেয়েকে তুলে নিয়ে এসেছিল, যেটা আমাদের স্ট্যাটাসের পক্ষে অত্যন্ত অপমানজনক। তারপরে বলেছে যে এই যে সোনার গয়না বা আরো অন্যান্য যে জুয়েলারিগুলো দিয়েছে সেটা এতটাই কম যে স্ট্যাটাসের সঙ্গে সেটা নাকি মেলে না। এরপরে হাজব্যান্ডের বোনের এগেনস্টে নববধূর বিশেষ বিশেষ সব বাছা বাছা শব্দ প্রয়োগ করে তিনি একটা অভিযোগপত্র লিখেছেন। তারপর আরো একটা জায়গাতে লিখছেন যে এরা সবাই নিজেদের মধ্যে ফাইট করছে আমাকে নিয়ে, যে কেন এই ধরনের মেয়েকে তুলে নিয়ে আসা হচ্ছে, এর লন্ডন যাওয়া উচিত নয়, লন্ডনে গেলে তাদের ছেলে বা দাদার প্রেস্টিজ নষ্ট হবে, এই সমস্ত। তারপরে
আরেকটা ইনসিডেন্ট বলছেন 16/9/2008 যে দে ডিড নট কনসিডার মি অ্যাজ এ গার্ল হু হ্যাড আন্ডারগন সার্জারি অ্যান্ড দে, এবং লন্ডনে তিনি যদিও গিয়েছিলেন কিন্তু তারপর তার ছেলে হওয়ার পরে তাকে কিন্তু যে পোস্ট সার্জারি যে কিছুটা রেস্ট অ্যান্ড আদার রিল্যাক্সেশন প্রয়োজন সেটা কিন্তু শ্বশুরবাড়িতে কিন্তু তাকে দেওয়া হয়নি, এবং শেষমেশ আবার সেই হাজব্যান্ডের বোনের নামে আবার একটা অভিযোগ হয় না, ইউ ওয়েন্ট টু মাই হাজব্যান্ড হাউস, দি হাইকোর্ট অর্ডার অফ রেস্টিটিউশন মাই সিস্টার ইন ল রাজেশ্বরী অবস্ট্রাক্টেড। অর্থাৎ এখানে এর মধ্যে বেশ কিছু কেস কামারি হয়ে গেছে, এবং তারপরে সেই কেসের অর্ডার হাতে নিয়ে যখন এই বধূ যখন আরেকবার শ্বশুরবাড়িতে ঢোকার চেষ্টা করলেন তখন নাকি হাজব্যান্ডের বোন সেখানে বাধা হয়ে দাঁড়ায় এবং তাকে ঢুকতে দেয় না। তাই এরপরে শুরু হলো, এরপরে কিন্তু ডোমেস্টিক ভায়োলেন্সের ওপর, ডোমেস্টিক ভায়োলেন্স সংক্রান্ত একটা মামলা কিন্তু আম্বাত্তুরে, তামিলনাড়ুর ম্যাড্রাসের কাছে একটা আম্বাত্তুর বলে জায়গা আছে, সেখানকার যে ফ্যামিলি কোর্ট সেখানে একটা মামলাও কিন্তু তিনি দায়ের করেন। সেই মামলা কিন্তু অনেক পরে হয়েছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে তার আগে অলরেডি অন্য ধরনের সমস্ত ক্রিমিনাল কেস কিন্তু ওয়াইফ হাজব্যান্ডের পরিবারের নামে করে দিয়েছেন, এবং এখানে যে হাইকোর্ট এবং ক্রিমিনাল কোর্টে যে কেসগুলো করা হয়েছে সেই কেসগুলোতে তিনজনকে বিবাদী করা হয়েছে। একটা হচ্ছে হাজব্যান্ড, আরেকটা হচ্ছে হাজব্যান্ডের বোন, আর আরেকটা হচ্ছে শ্বশুর, অর্থাৎ কিনা হাজব্যান্ডের বাবা। তো এরা করেছেন কি, এই যে ক্রিমিনাল কোর্টে গিয়ে যে কেসটা দাখিল করেছেন তার এগেনস্টে এরা সরাসরি চলে যান হাইকোর্টে, এই হাজব্যান্ডের পক্ষ। এরা করেছেন কি, দুটো আলাদা আলাদা পিটিশন করেছেন হাইকোর্টে। মামলাটা যদিও নিম্ন আদালতে হয়েছে, কিন্তু তারা চলে গেছেন যাতে এই মামলাটা কোনো রকম কিছু ডোমেস্টিক ভায়োলেন্স বা এই ধরনের ব্যাপার যাতে কিছু মানে প্রসিডিংস যাতে না হয় তার জন্য তারা চলে গেছেন হাইকোর্টে গিয়ে এটাকে দুভাগে ভাগ করেছেন কেসটাকে। তিনজন হচ্ছেন বিবাদী পক্ষ, তার মধ্যে একজন হচ্ছেন হাজব্যান্ড, তিনি একটা আলাদা মামলা করেছেন, এবং আরেকটা মামলা হয়েছে হাজব্যান্ডের বাবা, শ্বশুর, অর্থাৎ শ্বশুর এবং হাজব্যান্ডের বোন যে ননদ, এরা দুজনে মিলে একটা, আর হাজব্যান্ড একা একটা, দুটো কেস করেছেন যাতে এই যে ডোমেস্টিক ভায়োলেন্সের কেসটা নিয়ে যে একটা ক্রিমিনাল ইনভেস্টিগেশন যাতে না হয় সেইটার জন্য তারা হাইকোর্টে চলে গেছেন। তার আগে কিন্তু ক্রিমিনাল কেসটা কিন্তু গড়াচ্ছিল, বেশ কিছুটা গড়িয়েছিল, কিন্তু তারপর যখন দেখা গেল যে এই ধরনের একটা নারকীয় অবস্থার সৃষ্টি হবে যে তাদেরকে চাকরি বাকরি সমস্ত ব্যবসা বাণিজ্য বাদ দিয়ে শুধুমাত্র কোর্টে ঘুরে বেড়াতে হবে, সেই জন্য তারা হাইকোর্টে যায়। হাইকোর্টে গিয়ে প্রথমে হাজব্যান্ডের সঙ্গে ওয়াইফের যে লড়াই হয়েছে সেখানে হাজব্যান্ডের কি সাবমিশন ছিল সেটা একটু বলে নিই। হাজব্যান্ডের পক্ষ থেকে বলা হয়েছে যে ম্যারেজ হয়েছিল 7 সেপ্টেম্বর 2007 সাল, এবং তারপর থেকে তাদের মধ্যে রিলেশন খুব স্ট্রেন ছিল। Therefore, the petitioner filed a petition of restitution and a petition of divorce, অর্থাৎ কিনা হাজব্যান্ড তারপরে ওয়াইফের এগেনস্টে কিন্তু ডিভোর্সের মামলা করেন, বিবাহ বিচ্ছেদের মামলা করেন, কিন্তু সেই মামলা অগ্রাহ্য হয়ে যায়। এখন যে বৈবাহিক যে অধিকার, সেই অধিকারের ব্যাপারটাও কিন্তু ওয়াইফকে ফিরিয়ে দেওয়া হয়। তখন তার এগেনস্টে আবার হাজব্যান্ড চলে যান হাইকোর্টে, কিন্তু সেটাও টেকেনি। শেষ পর্যন্ত তারা সুপ্রিম কোর্টে চলে যান, এবং সুপ্রিম কোর্টে সেই কেসটা কিন্তু এখনো চালু রয়েছে। এইবারে ওয়াইফের পক্ষ থেকে কি বলা হলো, তারা কিন্তু ইন দি মিন টাইম একটা খোরপোশের জন্য অলরেডি হাজব্যান্ড যেমন বিবাহ বিচ্ছেদের মামলা করেছেন, ওয়াইফ সেরকম খোরপোশের জন্য মামলা করেছেন। মোটামুটি সবই একই সঙ্গে, এবং ওয়াইফের দাবি যে 1.5 লাখ টাকা করে তাকে মাসে মাসে খোরপোশ দিতে হবে, এবং তার যে মাইনর বাচ্চা আছে তার জন্য 50,000 টাকা।
অর্থাৎ কিনা মাসে 2 লাখ টাকা করে তাকে খরচ দিতে হবে। চিন্তা করে দেখুন, 2 লাখ টাকা। তারপরে এই এই যে একটা অস্থায়ী মীমাংসা হলো এই লোয়ার কোর্টে। লোয়ার কোর্ট যে 1.5 লাখ টাকা মাসে মাসে ওয়াইফ চেয়েছিলেন সেটাকে কমিয়ে করলে 30,000 টাকা, এবং 50,000 টাকা যে মাইনর সানের জন্য চেয়েছিল সেটাকে কমিয়ে করলো 15,000 টাকা। দি অর্ডার অফ মেনটেন্যান্স, এই যে অর্ডার হলো, যে খোরপোশের যে অর্ডারটা হলো 1.5 লাখ আর 50,000 টাকাটা কমে হলো 30,000 টাকা আর 15,000 টাকা। এর এগেনস্টে আবার হাজব্যান্ড চলে গেছে হাইকোর্টে মামলা করতে। এখনো পর্যন্ত 2011 সাল থেকে এখনো পর্যন্ত তারা সব শুদ্ধ 27,64,250 টাকা কিন্তু অলরেডি খোরপোশ দিয়ে দিয়েছেন 11 বছর ধরে। 2007 সালে বিয়ে এবং 2018, 11 বছর। তো এবারে চিন্তা করে দেখুন যে এখনো কিন্তু তারা কিন্তু নিয়মিত টাকা পয়সাগুলো দিয়ে যাচ্ছেন। তো এতদিন ধরে চলার পরে তারপর ওয়াইফের মাথায় কি এসছে, তিনি এই যে ডোমেস্টিক ভায়োলেন্সের জন্য কিন্তু তিনি একটি মামলা দায়ের করেন। এখন এই মামলায় জর্জরিত হয়ে তখন হাজব্যান্ড একা একদিকে, আর আরেকদিকে হাজব্যান্ডের বোন এবং বাবা দুইজনে মিলে কিন্তু এই যে ডোমেস্টিক ভায়োলেন্স কেসটাকে তারা 3 জন দুভাগে ভাগ হয়ে এই কেসটাকে কিন্তু লড়াই শুরু করলেন। প্রথমে হাজব্যান্ডের সঙ্গে ওয়াইফের যে হাইকোর্টের লড়াই হলো সেই লড়াইটা বলি। সেখানে তো এই যে পুরনো যে এই যে ঘটনাগুলো বললাম সেই ঘটনাগুলো বলার পরে এবার হাইকোর্ট বলছেন যে 2007 সালে হচ্ছে বিয়ে, এবং যে অভিযোগপত্রগুলো দেখা যাচ্ছে সেগুলো সবই হচ্ছে 2008-এর মধ্যে। আর এই যে ডোমেস্টিক ভায়োলেন্সের জন্য যে অভিযোগটা করা হচ্ছে সেটা হচ্ছে 2018 সালে। অর্থাৎ কিনা মধ্যেখানে 10 বছর ধরে দুপক্ষে ওয়াইফ কিন্তু চুপচাপ ছিলেন, ওয়াইফ কোনো অভিযোগও করেননি। আজকে 10 বছর পরে হঠাৎ এই ডোমেস্টিক ভায়োলেন্সের জন্য তিনি মামলাটি করেন। এখন হাইকোর্টের বক্তব্য যে এই যে মামলাটা করা হয়েছে এই মামলাটা কি লিমিটেশন অফ টাইম, অর্থাৎ কিনা যথেষ্ট দেরি করার জন্য কি মামলাটা খারিজ হবে কি হবে না। 11 বছর পরে কেউ যদি ডোমেস্টিক ভায়োলেন্সের মামলা করে তাহলে সেটা হবে কি, মানে অ্যাকসেপ্ট করা হবে কি হবে না। তাই এইখানে যেটা বলছেন যে এইখানে তারা কিন্তু দুটো আইনি পদ্ধতির কথা বলেছেন। তার মধ্যে একটা হচ্ছে ডোমেস্টিক ভায়োলেন্সের সেকশন 28। সেকশন 28 save as otherwise provided in the act, all proceedings under this section and offences under section 31 shall be governed by provisions of code of criminal procedure। অর্থাৎ কিনা ওয়াইফ যে মামলাটা করেছেন সেটা কিন্তু ক্রিমিনাল কেস হয়ে গেছে, অত্যন্ত সিরিয়াস ম্যাটার, কারোর এগেনস্টে একটা ক্রিমিনাল কেস করা। এবং দ্বিতীয় জিনিস হচ্ছে কগনিজেন্স অ্যান্ড প্রুফ। কগনিজেন্স মানে কি? কগনিজেন্স মানে হচ্ছে যে অপরাধের জন্য বেল পাওয়া যায় না সেটাকে বলে কগনিজেবল অফেন্স। এই কগনিজেবল অফেন্স যদি হয়ে থাকে তাহলে সেটা কিন্তু বিচার এই সিআরপিসি আন্ডারে হবে, তা ক্রিমিনাল লতে হবে। তো এখন ব্যাপারটা হচ্ছে যে এই যে কখন ঠিক হবে বা এর জন্য একটা সময়ের পরিসীমা কি। 11 বছর হয়ে গেছে। এখন হাইকোর্টের বক্তব্য হচ্ছে যে অ্যাকর্ডিং টু সেকশন 468 অফ সিআরপিসি 1 বছর সময়সীমা, ঘটনা ঘটার 1 বছরের মধ্যে তাকে কিন্তু অভিযোগ করতে হবে। তিনি যদি অভিযোগ করতে না পারেন তাহলে কেসটা টাইম বার্ড হয়ে যায়। তারপর হাইকোর্ট আরও বলছেন যে যখন যে কোর্ট যে পরিমাণ খোরপোশ দেওয়ার কথা বলেছে তারা তো সেটা দিয়ে যাচ্ছেন, এখনো পর্যন্ত 1 পয়সা তাদের বাকি নেই। এবং 11 বছর ধরে তারা আলাদা রয়েছেন। এই 11 বছরে তাদের মধ্যে যেহেতু কোনো যোগাযোগও নেই, একসঙ্গে থাকার তো ব্যাপার নেই, তাই যে ভায়োলেন্সের প্রশ্ন কোথায়? অতএব তারা বলেন যে এই যে
ডোমেস্টিক ভায়োলেন্সের যে কেস, ওয়াইফ অর্থাৎ কিনা স্বপ্না যেটা ফাইল করেছেন, সেই কেসটাকে তারা বাতিল করে দেন। নিম্ন আদালতকে নির্দেশ দেন যে এই ডোমেস্টিক ভায়োলেন্সের এই যে মামলাটি করা হয়েছে সেই মামলাটি আর এগোনো হবে না। আর এটা হচ্ছে হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফের মধ্যে কেসের রেজাল্ট। আরেকটা হয়েছে যে শ্বশুর এবং ননদ তারা যে মামলাটা করেছিলেন সেই মামলাতে হাইকোর্টের রায় হচ্ছে যে মেইনটেনেন্সের মামলা তো বা বাড়ি ঘরদরের যে অধিকারের মামলা সেটা তো হাজব্যান্ডের সঙ্গে হয়, এবং যে ইনল তারা তো একসঙ্গে থাকেন না, তাহলে এই মামলাতে তারা পার্টি হন কি করে? শুধুমাত্র হাজব্যান্ডের আত্মীয় বলেই যে তাকে এই মামলায় জড়িত করতে হবে বা জড়িত করে দিলেই যে সেটা গ্রহণ করতে হবে সেই ধরনের কোনো বাধ্যবাধকতা অন্তত আদালতের কাছে ছিল না। অতএব তারা এই কেসটাও তারা বাতিল করে দেন, কিন্তু অ্যাট দি সেম টাইম বলেন যে হাজব্যান্ডের বাবাকে এটা এনশিওর করতে হবে যেন মেইনটেনেন্সের টাকাটা রেগুলার পৌঁছয়, এবং এই যে মামলাটা করা হচ্ছে তার জন্য কিন্তু মাসে মাসে 5,000 টাকা করে ওয়াইফকে কিন্তু এই একটা আলাদা করে দিতে হবে টাকা। এই বলে দুটো মামলাই তারা খালাস করে দেন, এবং বলা বাহুল্য যে হাজব্যান্ডের পক্ষ এতে খুশি, কিন্তু এবারে অখুশি হওয়ার পালা হচ্ছে ওয়াইফের। তারা চলে গেলেন সুপ্রিম কোর্টে। এবারে সুপ্রিম কোর্টে এটা নিয়ে কি ধরনের আইনি লড়াই হলো, সেখানে ওয়াইফ হচ্ছে পিটিশনার, ওয়াইফের যে অ্যাডভোকেট তিনি 5 দফা যুক্তি দেন। যুক্তি সাজিয়ে বলেন যে হাজব্যান্ডের এগেনস্টে ডোমেস্টিক ভায়োলেন্সের যে মামলাটা হাইকোর্ট খারিজ করে দিয়েছে সেটা চলে না। কেন চলে না? তার কারণটা হচ্ছে ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্টে যে অভিযোগ হয় সেই অভিযোগটা হয় আন্ডার সেকশন 12 অফ ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট। সেই সেকশন 12-এ কিন্তু বলা নেই যে এত দিনের মধ্যে তোমাকে অভিযোগ করতে হবে। There is no time limit for filing application under section 12 of Domestic Violence Act. কিন্তু এই অভিযোগের বেসিসে কোর্ট যদি দেখে যে অভিযোগের সারবত্তা রয়েছে, ইন দ্যাট কেস যদি তারা মনে করেন এটা কগনিজেবল অফেন্স অর্থাৎ কিনা নন বেইলেবল অফেন্স, তাহলে সেরকম তারা একটা পানিশমেন্ট কিছু একটা দেবেন। সেই পানিশমেন্ট হতে পারে ফাইন, সেই পানিশমেন্ট হতে পারে জেল, সেই পানিশমেন্ট হতে পারে 1 বছরের জেল, সেই পানিশমেন্ট হতে পারে 3 বছরের জেল, অথবা তার থেকে বেশি জেল। কিন্তু যে 1 বছরের জেল যদি থাকে, তাহলে যদি এই যে ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্টের জন্য যে জাজমেন্টটা বেরোলো সেটা যদি কেউ ঠিকঠাক মতো পালন না করেন, তখন সেটা কিন্তু একটা অফেন্স, এবং তার সময়সীমা হচ্ছে 1 বছর। অর্থাৎ কিনা হাজব্যান্ডের বাড়িতে কে কবে কি বলেছিল বা না বলেছিল সেটা জন্য 1 বছরের সময়সীমা ধার্য নেই। ধার্য হচ্ছে জজ কবে ঠিক করলেন যে হ্যাঁ এটা ঠিকই আছে, অভিযোগটা ঠিকই আছে, অভিযোগের সারবত্তা প্রমাণ হয়েছে, তারপর তিনি যে পানিশমেন্ট বা তিনি যে সেন্টেন্সটা দিলেন সেই সেন্টেন্সটা যদি অমান্য করা হয় তাহলে তার যে শাস্তি, তাহলে যে একটা অপরাধ হলো সেই অপরাধের সময়সীমা হচ্ছে 1 বছর, বা ক্ষেত্র বিশেষে জেলের পরিমাণ বা অন্যান্য যে ফাইনের পরিমাণের উপর দাঁড়িয়ে সেটা আরও 3 বছরও হতে পারে। অর্থাৎ কিনা এখানে বলছে যে এই ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্টে ওয়াইফের পক্ষে কোনো অভিযোগ করার জন্য কোনো সময়সীমা কিচ্ছু নির্ধারণ আইনে অন্তত বলে দেওয়া নেই।
এবারে এটাকে খণ্ডন কি করে করলেন হাজবেন্ডের যে লয়ার, তিনি বলছেন যে অভিযোগপত্রটা করা হয়েছে তাতে দেখা যাচ্ছে যে 8টা না 9টা অভিযোগ করা হয়েছে, সবই 2008 সালের, এবং 2008 সালের পরে আজকেও যে ডোমেস্টিক ভায়োলেন্সের জন্য যে অভিযোগ, সেই অভিযোগপত্র দায়ের হয়েছে 2018 সালে, মধ্যেখানে কিচ্ছু নেই। দি পার্টিজ হ্যাড বিন লিভিং সেপারেটলি ফর সেভারাল ইয়ার্স, এই পার্টিরা তো আলাদা আলাদা করে থাকছেন। And the application was nothing but a desperate attempt to file something against the respondent in a court of law and was clearly abuse of the process of law. এবং এই সমস্ত অভিযোগ সমস্ত ভুল, মিথ্যা, এবং এটাকে ইচ্ছাকৃতভাবে বিকৃত করে হাজবেন্ড এবং তার ফ্যামিলিকে বিপদে ফেলার জন্যই এই ধরনের ক্রিমিনাল অভিযোগ আনা হয়েছে। তারপর তারা একটা কেসের মামলা থেকে উদাহরণ দিয়ে বলেন যে এই লিমিটেশন অফ টাইম, অর্থাৎ কিনা 1 বছরের সময়সীমা কিন্তু যে সময়তে ঘটনাটা ঘটেছে সেই সময়টা থেকে 1 বছর ধরতে হবে, অর্থাৎ কিনা একটা বহুদিন ধরে কিন্তু এটা টাইম বার হয়ে গেছে। এইবারে হচ্ছে সুপ্রিম কোর্টের নির্দেশ দেওয়ার পালা। সুপ্রিম কোর্ট বলছে যে এখানে হাইকোর্ট কিন্তু ভুল করেছে। কি ভুল করেছে? অফেন্স কোনটাকে বলছে? যখন ভদ্রমহিলা অভিযোগ করছে যে তার উপর অত্যাচার হচ্ছে, যে যে ঘটনাগুলো বলেছেন সেইটা ডেট অফ অফেন্স, না যে ডেটে জজ ঠিক করলেন না দে হ্যাভ কমিটেড এ ক্রাইম, তারপরে তিনি একটা শাস্তির ব্যবস্থা করলেন বা একটা যাই হোক জাজমেন্ট দিলেন এবং সেই জাজমেন্টটা ভায়োলেট করা হয়েছে, এই ভায়োলেশনটা হচ্ছে ক্রাইম। অর্থাৎ কিনা বোঝা গেল যে হাইকোর্ট কিন্তু ভুল করেছে। তারা বুঝতেই পারেনি যে 1 বছর সময়সীমাটা কিন্তু ঘটনার জন্য নয়। তবে তার সঙ্গে তারা এটাও বলেন যে হাইকোর্ট বলেছে যে 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 অভিযোগগুলো করা হচ্ছে সব কটাই দেখা যাচ্ছে ফলস। বলছে সে ফলস কি ফলস নয় সেটা লোয়ার কোর্টে বিচার করা হবে। অর্থাৎ কিনা তিনি আবার এই মামলাটা, এই সুপ্রিম কোর্ট আবার মামলাটা চালু করার নির্দেশ দিলেন। লোয়ার কোর্টে কোনো জাজমেন্ট হয়নি, লোয়ার কোর্টে প্রসিডিংস চলছিল, কিন্তু হাইকোর্টে গিয়ে হাইকোর্টে যে জাজমেন্ট হলো তাতে প্রসিডিংসটা বন্ধ হয়ে গেল। সুপ্রিম কোর্ট আবার হাইকোর্টের রায়টাকে বাতিল করে দেওয়ার ফলে আবার নতুন করে ব্যাপারটা চালু হলো, এবং বলেছেন সুপ্রিম কোর্ট যদি দেখা যায় যে ওয়াইফ মিথ্যা অভিযোগ করেছেন তাহলে সেই অনুযায়ী জাজমেন্ট হবে লোয়ার কোর্টে। এবং তারপর আবার দেখা যাচ্ছে যে এখানে যে কেসের গতি প্রকৃতি, আবার হয়তো দেখা যাবে যে কোনো একদিন সুপ্রিম কোর্টে মামলাটা ঘুরে এসছে। অর্থাৎ দেখুন যে গার্হস্থ্য হিংসার যে মামলাতে কীরকম ঘুরপাক খাচ্ছে এক একটা যে মামলার যে যে ব্যাপারগুলো, এবং তাতে একটা জিনিস পরিষ্কার, এবার এটাকে কি আপনি নারকীয় অভিজ্ঞতা বলবেন? হাইকোর্ট নিজে বলছে যে ইট ইজ অ্যান অর্ডিয়াল টু ফেস এ ক্রিমিনাল ট্রায়াল, স্পেশালি যদি চার্জগুলো ফলস হয়ে থাকে। কিন্তু সুপ্রিম কোর্টে গিয়ে যেটুকু সুরাহা পেয়েছিলেন হাজব্যান্ডের পক্ষ, তাদেরকে আবার সেই ক্রিমিনাল কেসের মধ্যে দিয়েই যেতে হবে। তো এই হচ্ছে গোটা ব্যাপার। আমি কোনো মন্তব্য করব না, আপনারা নিজেরাই বুঝুন যে বিবাহ যদি ঠিক মতো হয় তাহলে সেটা স্বর্গীয়, আর যদি না হয়ে থাকে এবং পকেটে যদি কিছু পয়সা থেকে থাকে তাহলে এই সবই হবে। নমস্কার।